উত্তপ্ত ভারতীয় রাজনীতিতে এবার মোদি বিরোধী আন্দোলনের ডাক। বিক্ষোভের নেতৃত্বে জেনজি প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান রাহুল গান্ধীর। ন্যাটোর আকাশসীমায় রুশ যুদ্ধবিমান। পোল্যান্ড রোমানিয়ার পর এস্টোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমান। আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। রাশিয়ার বিরুদ্ধে অভিযোগের পাহাড় ন্যাটোর। ভেঙে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে উত্তাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সব দেশ পক্ষে ভোট দিলেও রুখে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে ট্রাম্প। আফগানিস্তানের ঘাঁটি নিতে চায় ট্রাম্প। এবার চীনের লাগাম টানতে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণে ট্রাম্পের দৌড়ঝাঁপ। তাইওয়ান থেকে বেইজিংয়ের মনোযোগ সরাতেই এমন কৌশল বলছেন বিশ্লেষকরা। চীনের প্রেসিডেন্টকে ট্রাম্পের ফোন। বৈশ্বিক উত্তেজনার মধ্যেই হঠাৎ চীনের প্রেসিডেন্টকে ট্রাম্পের ফোন। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসান সহ মার্কিন বাজারে টিকটকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা। ভারতে রাজনৈতিক উত্তেজনা আবার যেন নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। একদিকে বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর অভিযোগ, অপরদিকে বিজেপি বলছে কেবল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। দুই দলের এমন পাল্টাপাল্টি বাগবিতণ্ডায় উত্তপ্ত হয়ে উঠছে দেশটির রাজনীতি। এমন বাস্তবতায় তরুণ ভোটার ও জেনজি প্রজন্মকে এগিয়ে এসে সংবিধান রক্ষা এবং ভোট চুরি রোধ করার আহ্বান জানিয়ে আগুনে ঘি ঢালার পরিবেশ তৈরি করছেন কংগ্রেসের এই নেতা। সম্প্রতি লোকসভায় বিরোধী দলীয় এই নেতা দাবি করেন, ভোটার তালিকায় ইচ্ছাকৃতভাবে কংগ্রেস সমর্থক ও দলিত আদিবাসী ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। আর দিল্লিতে সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যে রাহুল বলেন, দেশের সংবিধান রক্ষা এবং ভোট চুরি রোধে তরুণ ভোটার ও জেনজি প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তার ভাষায়, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতিতে জেনজি প্রজন্ম সামনে এলে রাজনৈতিক পরিবর্তন সম্ভব। নেপালে এ ধরনের আন্দোলনে সরকারও ক্ষমতাচ্যুত হয়েছিল এবং তিনি চাইছেন ভারতেও তরুণরা এমন ভূমিকা পালন করুক। এদিকে কংগ্রেসের এই আহ্বানকে সমর্থন জানিয়েছেন সমাজবাদী পার্টির নেতা আইপি সিং। তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় এখন জেনজিদের নেতৃত্বে নতুন বিপ্লব দরকার। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই আহ্বানের তীব্র সমালোচনা করছে বিজেপি। সাংসদ নিশিকান্ত দুবে বলছেন, জেনজি পরিবারতন্ত্র ও দুর্নীতির বিরোধী, তাই তারা গান্ধী পরিবারের প্রতি আনুগত্য দেখাবে না। বিজেপির এই সাংসদ অভিযোগ করে বলেন, কংগ্রেস বাংলাদেশ ও নেপালের মতো অস্থিতিশীল পরিস্থিতি ভারতেও তৈরি করতে চাইছে। পাশাপাশি কংগ্রেস নেতার বক্তব্যের বিরোধিতা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, রাহুলের অভিযোগ ভিত্তিহীন ও নাটকীয়। তার মতে, কংগ্রেস নির্বাচনে ব্যর্থ হওয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে। এদিকে কংগ্রেস চাইছে তরুণদের পাশে দাঁড়িয়ে সরকার বিরোধী জনমত গড়ে তুলতে। অন্যদিকে বিজেপি বলছে, এই প্রজন্ম বিভ্রান্ত হবে না, বরং পরিবারতন্ত্রের রাজনীতি প্রত্যাখ্যান করবে। তবে বিশ্লেষকরা বলছেন, আজকের এই পরিস্থিতিতে তরুণ ভোটাররাই নির্ধারণ করবে ভারতের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ। পোল্যান্ড রোমানিয়ার পর এবার এস্টোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশ। ন্যাটোর সীমান্ত ঘেঁষে একের পর এক সামরিক পদক্ষেপে ক্রমেই বাড়ছে ইউরোপের রাজনৈতিক উত্তেজনা। মস্কো বলছে এগুলো ভুল বোঝাবুঝি, তবে অভিযুক্ত দেশগুলো এটিকে সরাসরি উস্কানি হিসেবেই দেখছে। শুক্রবার এস্টোনিয়ার আকাশে টানা 12 মিনিট অবস্থান করে রাশিয়ার 3টি MiG-31 যুদ্ধবিমান। অনুমতি ছাড়াই প্রবেশ করা এই অভিযানে আতঙ্কিত হয়ে পড়ে এস্টোনিয়া। তারা তাৎক্ষণিকভাবে ন্যাটো মিত্রদের সঙ্গে যোগাযোগ করে এবং যৌথ প্রতিক্রিয়ার অনুরোধ জানায়। এস্টোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে নির্লজ্জ অনুপ্রবেশ বলে আখ্যা দেয়। ন্যাটো মুখপাত্র জানায়, সদস্য রাষ্ট্রগুলোর সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ান বিমানগুলোকে ধাওয়া করা হয়। তিনি বলেন, এটি বেপরোয়া রাশিয়ান ব্যবহারের আরেকটি প্রমাণ। ইতালি, ফিনল্যান্ড ও সুইডেনের জেট বিমান এখন এস্টোনিয়ার আকাশ পাহারা দিচ্ছে। এর আগেও পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ান ড্রোন প্রবেশ করেছিল। ক্রমাগত এই লঙ্ঘনকে ন্যাটো দেশগুলো কোনোভাবেই কাকতালীয় মনে করছে না। তাদের অভিযোগ, রাশিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সীমান্তে অস্থিরতা তৈরি করছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজ পরবর্তী
পুতিন, কিম ও শিয়ের যৌথ বৈঠকের পরপরই রাশিয়ার এমন পদক্ষেপ নতুন বার্তা বহন করছে। কেউ কেউ মনে করছেন মস্কো ন্যাটোকে বিভ্রান্ত করতে চাইছে, যাতে তারা ইউক্রেন যুদ্ধের সমর্থনের বদলে নিজেদের সীমান্ত রক্ষায় মনোযোগ দেয় এবং ব্যস্ত থাকে। মস্কো অবশ্য এসব অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করছে। তবে একের পর এক ঘটনার জেরে ইউরোপের সামরিক উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে। সামরিক বিশ্লেষকদের ভাষায় এটি অনিচ্ছাকৃত ভুল নয়, বরং সচেতন উস্কানির কৌশল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক যেন উত্তপ্ত বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে। প্রতিনিধিরা একে একে বক্তব্য রাখছিলেন ক্ষোভ ও হতাশার সুরে। কারো কণ্ঠে ক্ষীণ অনুনয়, আবার কারো ভাষায় ইতিহাসে ব্যর্থতার আক্ষেপ। বিশেষ করে আলজেরিয়ান রাষ্ট্রদূত অধিবেশন শুরুতেই ফিলিস্তিনিদের কাছে ক্ষমা চেয়েছেন, রুয়ান্ডা ও বসনিয়ার মতো ঘটনার স্মৃতি টেনে এনে। সাথে পাকিস্তানের প্রতিনিধিও একে অন্ধকার মুহূর্ত বলে অভিহিত করেছেন। নিরাপত্তা পরিষদের এই উত্তপ্ত পরিবেশের কেন্দ্রে ছিল গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব। স্থায়ী ও অস্থায়ী মিলে জাতিসংঘের সাধারণ পরিষদের 15টি সদস্যের মধ্যে 14টি দেশই এর পক্ষে ভোট দিলেও রুখে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। ভিটো প্রয়োগ করে প্রস্তাবটি আটকে দেয়। আর এটি ছিল ষষ্ঠবারের মতো মার্কিন ভিটো, যা ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এই প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। পাশাপাশি ইসরায়েলকে অবরোধ তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহের সুযোগ করে দেওয়ার কথা বলা হয়। তবে শর্ত ছিল জিম্মি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করা। এদিকে যুক্তরাষ্ট্র যুক্তি দেখায় যে প্রস্তাবে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনকে নিন্দা করা হয়নি, বরং এতে সংগঠনটির বৈধতা পাওয়া নিয়ে ঝুঁকি রয়েছে। এই ব্যাখ্যা অন্য দেশগুলোকে সন্তুষ্ট করতে পারেনি। এই যুক্তিকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বেদনাদায়ক আখ্যা দিয়ে বলেন, এই ভিটো গাজায় বেসামরিক মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যখন মার্কিন স্বাধীন তদন্তকারীরা পরিস্থিতিকে জাতিগত নিধন হিসেবে উল্লেখ করেছেন। চীন ও রাশিয়াও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলছে, একটি রাষ্ট্রের ইচ্ছা কিভাবে গোটা পরিষদকে অচল করে দিতে পারে তা স্পষ্ট হয়েছে। এভাবেই কূটনৈতিক মঞ্চে আবারও যুদ্ধবিরতির আশা ভেস্তে গেল। রক্তাক্ত গাজার মানুষ থেকে গেল আরও অনিশ্চয়তার মধ্যে। আবারও আফগানিস্তানে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চান তিনি। তার এই আগ্রাসনের পেছনে রয়েছে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি। বিশেষ করে সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হাইপারসনিক মিসাইলের সফল প্রদর্শনী ট্রাম্পের এই ভাবনাকে আরও উস্কে দিয়েছে। এই মিসাইলগুলো মার্কিন সেনাবাহিনীর $13 বিলিয়ন মূল্যের বিমান বাহিনীর রণতরীগুলো ধ্বংস করার ক্ষমতা রাখে, যা মার্কিন সামরিক কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ট্রাম্প মনে করেন বাগরাম ঘাঁটিটি সামরিক দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। তিনি লন্ডন সফরের সময় সংবাদ মাধ্যমের কাছে বলেন, এটি সেই স্থান যেখান থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে পারমাণবিক অস্ত্র তৈরি করে চীন। 2001 সালের 11ই সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে আল কায়েদার হামলার পর প্রায় 2 দশক ধরে বাগরাম ছিল আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি। 2021 সালে তালেবানের উত্থানের মুখে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে। যদিও ট্রাম্প প্রশাসনের সময়ই তালেবানের সঙ্গে সেনা প্রত্যাহারের চুক্তি হয়েছিল, তবু কিছু মার্কিন সেনা সেখানে রাখা উচিত ছিল বলে মনে করছেন ট্রাম্প। ট্রাম্প অবশ্য ইঙ্গিত দিয়েছেন, তালেবানের সম্মতিতে যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটি পুনরুদ্ধার করতে পারে। কিন্তু তালেবানের জন্য এটি একটি বড় পরিবর্তন হবে, কারণ তারা দীর্ঘদিন ধরে মার্কিন সেনাদের বিতাড়িত করার জন্য যুদ্ধ করে এসেছে। কিছু মার্কিন কর্মকর্তা মনে করেন, ট্রাম্পের এই মনোযোগ আসলে চীনের সঙ্গে মূল প্রতিযোগিতা থেকে দৃষ্টি সরানোর একটা কৌশল। তবে বাস্তবতা হলো বাগরাম ঘাঁটির সামরিক গুরুত্ব এবং চীনের সামরিক উত্থান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্পর্কে দ্বন্দ্ব আর সমঝোতার মিশ্রেল সবসময় ওঠানামার মধ্যেই থেকেছে। বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে প্রযুক্তি নিয়ন্ত্রণ সবকিছুতেই চলছে দ্বন্দ্ব, যা বরাবরই ছিল চোখে পড়ার মতো। তবে বিশ্ব রাজনীতির অঙ্গনে অস্থিরতার মধ্যে ট্রাম্প ও শি জিনপিংয়ের ফোন আলাপ যেন যোগ করেছে নতুন মাত্রা। গেল শুক্রবার এই ফোন আলাপ করেন ট্রাম্প ও চীন জিনপিং। একটি প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে চীনের রাষ্ট্রমাধ্যম সিনহুয়া।
সেখানে আরও বলা হয় ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ ইতিবাচক ও গঠনমূলক ছিল বলে জানিয়েছেন শি। এই ফোন আলাপে টিকটকের ভবিষ্যৎ নিয়ে মূলত আলোচনা করা হয়। ট্রাম্প জানান তিনিও শি একটি সম্ভাব্য চুক্তিতে সম্মত হয়েছেন, যা অনুযায়ী টিকটকের ইউকে শাখা দেশটির বিনিয়োগকারীদের হাতে যেতে পারে। তবে বেইজিং এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। অন্যদিকে বাজার ভিত্তিক আলোচনাকে স্বাগত জানিয়েছে চীন এবং আশা ব্যক্ত করে যে যুক্তরাষ্ট্র সামনের দিনগুলোতে চীনের কোম্পানিগুলোর জন্য ন্যায্য পরিবেশ নিশ্চিত করবে। এদিকে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স আগেই জানিয়েছিল যে যদি ইউকে শাখা বিক্রি না হয় তবে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে। আর শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, এখনও পর্যন্ত কোনো প্রকার চুক্তি স্বাক্ষর হয়নি, তবে দ্রুতই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে। এই চুক্তির কেন্দ্রীয় বিষয় হল টিকটকের শক্তিশালী অ্যালগরিদম। মার্কিন বিনিয়োগকারীরা তা ব্যবহারের অধিকার পাবে কিনা সেটাই বড়